আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শুনতে পাইতেছেন ক্লিয়ারলি? হ্যালো। জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? হ্যাঁ শুনতে পাচ্ছি। সো এখন আপনি কোথায় স্টাডি করতেছেন? এখন স্যার আমার স্টাডি শেষ হয়েছে, বলতে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি বরিশাল নার্সিং কলেজ, বিএসসি নার্সিং। আচ্ছা আচ্ছা। সো এর আগে আপনি কোথাও আইএলটিএস ক্লাস করছেন বা কোর্স করছেন? না স্যার, আমি কোথাও পড়ি নাই, এটা আমার ফার্স্ট। আচ্ছা, আপনি মানে কবে আইএলটিএস এক্সাম দিতে চাচ্ছেন? আমি আইএলটিএস এক্সাম দিতে যাচ্ছি, মানে ভালোভাবে একটা প্রিপারেশন নেওয়ার পর, মানে আমি যখন মনে করবো যে না, আমার প্রিপারেশনটা খুব ভালোভাবে নেওয়া হয়েছে, তো তাড়াতাড়ি সম্ভব আর কি। চেষ্টা করবো ভালোভাবে আয়ত্ত করার আর কি। এরপর আর কি নিজের পজিশন বুঝে। মানে আপনি আইএলটিএস দিতে চাচ্ছেন কিসের জন্য, মানে বাইরে স্টাডি করার জন্য? জি জি। কোন কান্ট্রিতে ইন্টারেস্টেড? ফার্স্ট চয়েস ছিল অস্ট্রেলিয়া, কিন্তু সেখানে আহ, কিছু প্রবলেমের জন্য মানে যাওয়া হবে না, এখন সুইডেন আর কি প্রেফার করতেছি, যেহেতু আমি স্পাউস সহ যাইতে চাইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। অস্ট্রেলিয়া কি স্পাউস সহ যাওয়া যায় না? স্পাউস সহ যাওয়া যায়, কিন্তু সেখানে হচ্ছে আমার সাথে যে যাবে আমার হাজবেন্ড, তার হচ্ছে গ্রাজুয়েশন দরকার আর কি, কিন্তু ওইখানে একটু ঝামেলা আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি তো বরিশালেই নাকি? বরিশালে কোথায়? জি, বরিশালে। এখন আমি শেরেবাংলা মেডিকেলের পিছনে আর কি আমার বাসা। আচ্ছা আচ্ছা, আমাদের অফিস থেকে কত দূর? 10 মিনিটের দূরত্ব, বেশি, খুব আচ্ছা বেশি আচ্ছা। না। ও আপনাদের অফিস থেকে অনেকটা দূর, কারণ অফিস থেকে প্রায় আধা ঘন্টার মতো লাগে, কিন্তু বলছে আমার এখানে হসপিটাল থেকে দূর 10 মিনিট। আচ্ছা, ওকে। সো আইএলটিএস আইএলটিএস এর ফুল মিনিং তো জানেন, রাইট? জি, কি? ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। ইয়েস। সো আইএলটিএস এর ফুল মিনিং হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সো আমরা ইউজুয়ালি আইএলটিএস করি, দুই টাইপের আইএলটিএস হয়। সো একাডেমিক হয়, জেনারেল হয়। সো আপনার তো একাডেমিক যারা স্টাডি পারপাসে যায় ওদের জন্য একাডেমিক, আর যারা ধরেন ইমিগ্রেশন বা জব পারপাসে যায় ওরা আর কি হ্যাঁ। জেনারেলটা করে আর কি। সো চারটা মডিউল আছে আইএলটিএস এর। আজকে আমরা জাস্ট বেসিক ইন্ট্রোডাকশন ক্লাস। সো জি স্যার। বেসিক ইনফরমেশনগুলো আপনার আজকে আমি শেয়ার করি। সো চারটা মডিউল আছে: লিসনিং, রিডিং, জি। রাইটিং, স্পিকিং। সো এক্সাম যখন হয় লিসনিং, রিডিং, রাইটিং একসাথেই হয়, আর স্পিকিংটা আলাদা ডেটে হয়, মাঝে মাঝে আগে হয় বা পরে হয়। বাট লিসনিং, রিডিং, রাইটিং একসাথেই হয়। সো ফার্স্টে লিসনিং দিয়ে শুরু হয়, পর রিডিং, তারপর রাইটিং। সো জি স্যার। একাডেমিক আর জেনারেলের মধ্যে রিডিংয়ে আর রাইটিংয়ে ডিফারেন্সটা থাকে। সো আর বাদ বাকিগুলো সেমই থাকে। সো লিসনিং সম্পর্কে আপনার আইডিয়া আছে, লাইক লিসনিং টেস্টে? লিসেনিং সম্পর্কে খুব বেশি আইডিয়া নাই স্যার ওইভাবে আমার। তবে এর আগে আমি হচ্ছে কিছু মানে টিউটোরিয়াল দেখছিলাম আর কি। আহ, ইউটিউবে কিছু টিউটোরিয়াল, মানে শোনার মাধ্যমে আর কি, ওখানে কিছু তারা একটা সেন্টেন্সের মাধ্যমে বলে, যেটা আর কি শুনে আমাদের ওটা মানে আইডেন্টিফাই করতে হয় যে ওখানে কি কি বলছে আর কি, ওটা কারেক্ট করতে হয়, এরকম টাইপ কিছু। সো একটা রেকর্ডিং প্লে হবে হ্যাঁ হ্যাঁ, ফর রেকর্ডিং। 30 মিনিটস। হ্যাঁ, আর চারটা পার্ট থাকবে ওই রেকর্ডিং। প্রত্যেকটা পার্টের মধ্যখানে আপনি 30 সেকেন্ডের মতো একটা সময় পাবেন। হ্যাঁ, কোয়েশ্চেন পড়ে একটা প্রিপারেশন নেওয়ার জন্য। আর আপনি যদি রিটেন বেস দেন তাহলে 10 মিনিট টাইম পাবেন আনসারটা ট্রান্সফার করার। আর জি। কম্পিউটার বেস দিলে ভাইয়া সরি, সেম। আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করলাম যে আমার আসলে স্টুডেন্ট আছে, তো আমি একটু কথা বলি। আমি দেখতেছি যে আপু জয়েন করেছে কিনা, ক্লাস নিচ্ছেন কিনা বা ইন্ট্রোডিউস হচ্ছেন কিনা। হ্যাঁ হ্যাঁ, ইন্ট্রোডিউস হয়েছে আমরা। এখন একটু মানে আপুর জেনারেল ইনফরমেশনটা আজকে দিতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি আপুর কাছ থেকে বা আপনার কাছ থেকে আপডেট জেনে নিব। হ্যাঁ, শিওর। আমি তাহলে, আমাকে কি থাকতে হবে এখানে? না 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 না, আপনি আপনার আচ্ছা ইচ্ছা, আচ্ছা। আপনি চাইলে থাকতে পারেন। আসলে আমার অনেক লিড কলও বাকি আছে আর স্টুডেন্ট আছে তো একজন, এজন্য আর কি। ওকে, শিওর। ঠিক আছে আপু, তাহলে আপনার ডিটেলস সবকিছু স্যারের সাথে শেয়ার করুন, স্যার আপনাকে হচ্ছে গাইডলাইন্স দিবেন বা হেল্প করবেন। ওকে আপু। ওকে আপু, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। সো যেটা বলতেছিলাম,
30 মিনিটসের জন্য একটা রেকর্ডিং প্লে হয় আর 10 মিনিটস এক্সট্রা টাইম থাকে পেপার বেস থেকে ট্রান্সফার করার জন্য। আর মানে 40টা কোয়েশ্চেন থাকবে। হ্যাঁ, সো প্রত্যেকটা সেকশনে 10টা করে আর কি কোয়েশ্চেন থাকে, 4টা সেকশনে 40টা কোয়েশ্চেন, পার কোয়েশ্চেন 1 মার্ক করে। সো আনসারগুলো ডিরেক্ট রেকর্ডিংয়ে আছে, রেকর্ডিং আমরা যেটা শুনছি সেটাই আনসার। হ্যাঁ হ্যালো, কিছু বলছেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ আপনি শুনতেছেন? জি স্যার আমি শুনতেছি। সো বুঝতে পারছেন, আচ্ছা 40টা কোয়েশ্চেন থাকবে, 10টা করে কোয়েশ্চেন পার সেকশন, 30 মিনিট টাইম, 4টা সেকশনের মধ্যখানে 30 সেকেন্ডের করে ব্রেক থাকে প্রত্যেক সেকশনের মধ্যখানে, আর 10 মিনিট টাইম পাইতেছেন পেপার বেসড এক্সাম দিলে ট্রান্সফার করার জন্য। সো পার্ট ওয়ানে থাকতেছে কি, পার্ট ওয়ানে এভরিডে কনভারসেশন থাকে। এভরিডে একটা কনভারসেশন, লাইক একটা মানুষ একজনের ফোন দিতে পারে অথবা হোটেল বুকিং এর জন্য বা একটা ক্লাস রেজিস্ট্রেশনের জন্য। হ্যাঁ, সো ফর্ম থাকবে, আপনার কোয়েশ্চেনের টেবিল থাকবে বা নোট থাকবে, হ্যাঁ বা শর্ট আনসার কোয়েশ্চেন থাকবে পার্ট ওয়ানে। সো যে কনভারসেশনটা হবে এভরিডে কনভারসেশন, ওইখান থেকে ওই কনভারসেশন শুনেই আপনার এটা ফিল আপ করতে হবে, আনসারগুলো দিতে হবে। তো এটা হলো পার্ট ওয়ান। আর পার্ট টু হলো মানে একটা মনোলগ থাকবে, সোশ্যাল কনটেক্সট। তো ওইটা বেস্ড অফ কোয়েশ্চেনগুলো থাকবে, এগুলো আনসার করতে হবে। আর পার্ট থ্রিতে লাইক একাডেমিক ডিসকাশন থাকবে, ফর এক্সাম্পল স্টুডেন্ট ডিসকাসিং আ প্রজেক্ট উইথ এ টিউটর, এরকম থাকবে। সো ওখানে মাল্টিপল চয়েস থাকবে, ম্যাচিং স্পিকার্স অপিনিয়ন, টেবিল কম্পিটিশন, এগুলো থাকবে পার্ট থ্রিতে। আর পার্ট ফোরটা, এটা একটা একাডেমিক মনোলগ থাকবে বা ম্যাপ থাকবে বা ডায়াগ্রাম থাকবে। ফর এক্সাম্পল ইউনিভার্সিটি লেকচার থাকতে পারে একটা, সো ওটার ভিতরে আপনার সেন্টেন্স কম্পিটিশন থাকবে কোয়েশ্চেনে বা সামারি নোট কম্পিটিশন। আর একটু ম্যাপ থাকলে আপনার একটু ডাইরেকশনাল বেস নলেজ থাকা লাগবে। সো এটাই টোটাল লিসনিং টেস্ট। সো পার্ট ফোরটা একটু ফাস্ট প্লে হয়, টেম্পোটা একটু হাই থাকে। সো ফার্স্ট মানে পার্ট ফোরে আপনার অনেক ফোকাস থাকতে হবে। সো লিসনিং এর মেইন চ্যালেঞ্জেস বলতে গেলে মানে মানে মনোযোগটা রাখা, আমরা তো দেখা যায় যে এরকম প্র্যাকটিস করি না, তারা টানা 30 মিনিট একদম ফোকাসড ভাবে একটা রেকর্ডিং শোনার। তো মেইনলি আপনার টেস্টের মাধ্যমে মানে বাসায় বসে বসে আমার সাথে অনলাইনে লিসনিং টেস্ট দেওয়ার মাধ্যমে স্কিল ডেভেলপ করতে পারেন জি লিসনিং। স্যার। আরও আরও আছে, আমরা যখন ইন ডেপথ কোর্সে যাব তখন আমি আরও টিপস অ্যান্ড ঠিক ট্রিক্স আছে বা বলছেন। টেকনিক্স শেয়ার করব। সো বেসিক্যালি এইটাই লিসনিং টেস্ট। একটা অডিও রেকর্ডিং প্লে হবে, এর মধ্যে 4টা সেকশন, প্রতি সেকশনে 30 মিনিট আপনি গ্যাপ পেতেছেন। আর যা যা বলছি আর কি এগুলো থাকবে 40 মার্কস, আর 10 মিনিটস এক্সট্রা টাইম টু ট্রান্সফার। সো আমরা রিডিংয়ে যাই এখন। সো লিসনিং এর পরে রিডিংটা শুরু হয়। সো রিডিংয়ে আপনি সেম 40টা কোয়েশ্চেন থাকবে, কিন্তু 3টা প্যাসেজ থাকবে। সো একাডেমিক যেহেতু বড় বড় প্যাসেজ থাকবে, জেনারেলি একটু ছোট থাকে, একাডেমিকে বড় বড় প্যাসেজ থাকবে। সো 3টা প্যাসেজ থাকবে, 3টা প্যাসেজে আপনার কোয়েশ্চেনগুলো থাকবে, 60 মিনিট টাইম পাবেন। এইবার কোনো এক্সট্রা টাইম নাই, লিসনিংয়ে যেরকম আমরা ট্রান্সফার করার জন্য আনসার একটা এক্সট্রা টাইম পাইছি, reading you have to transfer the answer during the 60 minutes, so no extra time here. So reading একটু মানে কোয়েশ্চেন ফর্মেটটা একটু বড়, কারণ অনেক টাইপের কোয়েশ্চেন আছে এখানে, যেমন মাল্টিপল চয়েস তো বুঝতেছেন, মানে মাল্টিপল চয়েস এমসিকিউ, তারপর ট্রু ফলস নট গিভেন, ম্যাচিং হেডিং, ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং ফিচার, সেন্টেন্স এন্ডিং, তারপর সামারি বা নোট, টেবিল, ডায়াগ্রাম, এগুলো কমপ্লিটেশন বা শর্ট আনসার কোয়েশ্চেন, তো ইয়েস নো নট গিভেন। তো আমরা দেখতেছি যে রিডিংয়ে অনেক টাইপের কোয়েশ্চেন হয়, এক একটা টাইপের কোয়েশ্চেনের জন্য এক রকম স্ট্র্যাটেজি থাকে যেটা আপনার হেল্প করবে। কিন্তু বেসিক্যালি রিডিংয়ে যে প্যাসেজগুলো দিবে আনসারগুলো প্যাসেজেই আছে। সো আমরা এক্স্যাক্টলি আনসারটা প্যাসেজ থেকে নিয়ে এখানে ফিল করবো। সো অত চ্যালেঞ্জিং কিছু না, জাস্ট টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু প্রবলেম হয়, দেখা যায় যে প্যাসেজগুলো অনেক বড় থাকে, একাডেমিকে পড়তে একটু টাইম লাগে, তারপর আনসারগুলো বের করতে, কারণ কোয়েশ্চেনে প্যারাফ্রেজিং করা থাকে। প্যারাফ্রেজিং তো বুঝেন নাকি? হ্যাঁ প্যারাফ্রেজিং মানে কি? মানে একটা শব্দেরই মানে অনেক অনেক শব্দ শব্দের থাকে। ক্ষেত্রে আসলে ওটা কি সিনোনিমস বলি আমরা, প্যারাফ্রেজিং মানে সেন্টেন্সের ক্ষেত্রে আর কি। সো সেন্টেন্স। সো এই প্যারাফ্রেজ করা থাকবে কোয়েশ্চেনে, তো আপনি একটু বুঝতে চ্যালেঞ্জিং হবে।
আবার মাল্টিপল চয়েসে দেখা যায় যে একটু মানে এমন এমন অপশন দিবে যেগুলো আপনি একটু কনফিউজ করবে, ডিস্ট্রাক্টেড থাকবে। মেনলি প্যাসেজে সব দেওয়া আছে, আপনার প্যাসেজটা বুঝতে পারলে আনসারগুলো দেওয়া অত কঠিন না। আর এটা অনেক টেকনিক আছে, যেমন এত বড় প্যাসেজ আপনি কীভাবে শর্ট টাইমে সলভ করতে পারবেন স্ক্যানিংয়ের মাধ্যমে, এগুলো আমরা ওভারঅল যখন কোর্সে যাব তখন এগুলো নিয়ে ডিসকাস করব। সো এই রিডিংটা জেনারেলি আর কি জাস্ট একটু শর্ট প্যাসেজ আসে এই। সো এটা মোটামুটি রিডিং কভার হলো। সো রিডিং 60 মিনিট, 3টা টেক্সট, 40টা কোয়েশ্চেন, পার কোয়েশ্চেন 1 মার্ক করে, নো এক্সট্রা টাইম। 3টা একাডেমিক প্যাসেজ, এটাই। সো আমরা এখন রাইটিংয়ে চলে যাই। সো লিসনিংয়ের পর রিডিংয়ের পর রাইটিং দিয়ে শুরু হয়। সো রাইটিংয়ে মাত্র 2টা টাস্ক থাকে, খুবই সিম্পল। সো পার্ট 1, পার্ট 2 বা টাস্ক 1, টাস্ক 2। টাস্ক 1-এ 150 ওয়ার্ডের আপনার রিপোর্ট লেখা লাগবে। হ্যাঁ, ইউজিং দ্য ডেটা, মানে আপনার একটা ধরেন গ্রাফ দেওয়া থাকবে বা চার্ট দেওয়া থাকবে বা পাই চার্ট, বার চার্ট বা ডায়াগ্রাম, হ্যাঁ, দেওয়া আছে জাস্ট। ওটার ভিতরে অনেকগুলো ডেটা আছে। সো আপনার ওটা 150 ওয়ার্ডে একটা রিপোর্ট লিখতে হবে, সামারাইজ করে। বুঝতে পারছেন? মানে রিপোর্ট লেখার টেকনিক আছে, যেমন রিপোর্টে আপনি আই ইউজ করতে পারবেন না বা উই, মানে এখানে আমরা এই চার্টটাই বা এই গ্রাফটাই কি আছে একটা মানুষ যেন পড়ে বুঝতে পারে, হ্যাঁ, ওভাবে রাইটিং করতে হয়। সো এটা 150 ওয়ার্ডে। সো এটাতে আপনি ধরেন এটা তো 1 ঘন্টা সময় পেতেছেন পুরো টেস্টে। সো এটাতে আমরা 20 মিনিট টাইম দিব, 20 মিনিট টাইম দিব, তাহলে আপনার পার্ট 1 ডান। আর পার্ট 2-তে থাকতেছে 250 ওয়ার্ড, এটা এসে লিখতে হবে আপনার। তো এখানে 5 রকমের এসে হয়। সো অপিনিয়ন, মানে আপনি এগ্রি করেন না ডিসএগ্রি করেন, অপিনিয়ন বেসড এসে বা ডিসকাশন বেসড এসে, যেখানে আপনার 2টা পয়েন্ট আছে, 2টা পয়েন্ট নিয়ে আপনার ডিসকাস করতে হবে। বা প্রবলেম সলিউশন, যে একটা প্রবলেম দেওয়া আছে এটা সলিউশন কি, বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, যেখানে আপনার ডিসকাস করতে হবে যে ডাজ দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ অর নট। বা ডাবল কোয়েশ্চেন আছে, যেখানে 2টা কোয়েশ্চেন থাকে, 2টা কোয়েশ্চেনে আপনি অ্যাড্রেস করতে হবে। সো এটারও টেকনিক্স আছে, যেমন ইন্ট্রোডাকশন ফেজ দেওয়া লাগে, 2টা বডি প্যারাগ্রাফ দেওয়া লাগে, অ্যাটলিস্ট 2টা এক্সাম্পল দেওয়া লাগে, কনক্লুশন দেওয়া লাগে। সো এগুলো আমরা যখন কোর্সে যাবো ওভারঅল এগুলো আপনার টেকনিক্সগুলো শেখানো হবে। বাট বেসিক্যালি রাইটিং হলো এটাই। আর জেনারেলে রাইটিংয়ে জাস্ট ডিফারেন্স থাকে কি, মানে ফার্স্ট টাস্কে রিপোর্ট লেখা লাগে না, লেটার, ফর্মাল, সেমি ফর্মাল, ইনফর্মাল লেটার লেখা লাগে এই। সো এটা হলো রাইটিং। সো আপনার অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি হলে আপনার লাইক বলতে হবে টু হোয়াট এক্সটেন্ট ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। বা ডিসকাশন বেসড হলে 2টা পয়েন্টে আপনি ডিসকাস করতেছেন, আপনার ওপিনিয়ন দিতেছেন 2 পয়েন্টের উপরেই। বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হলে আপনার বলতে হতেছে যে ডাজ দ্য অ্যাডভান্টেজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ আউটওয়েজ দ্য অ্যাডভান্টেজ। আর আপনার ডাবল কোয়েশ্চেন হলে দেখা যাচ্ছে ইউ হ্যাভ টু গিভ রিজন ফর ইউর আনসার, include relevant example from your own knowledge or experience, এরকমই আর কি। সো এক্সাম্পলস মাস্ট, এসে মানে 2টা এক্সাম্পল আমরা দিবই, অ্যাটলিস্ট 2টা। সো রাইটিং পার্টটা খুব ইজি, জাস্ট আমাদের কয়েকটা নিয়ম মানে আছে রাইটিংয়ে। যেমন ইনফর্মাল ওয়ার্ড আমরা ইউজ করতে পারবো না, যেমন অনেক ওয়ার্ডই আছে এভরিডে ওয়ার্ড আমরা যেগুলো ইউজ করি এভরিডে, কিন্তু এগুলো ইনফর্মাল ধরা হয়। যেমন ইয়া আমরা তো সবসময় বলি ইয়াটা আপনার আইএলস ইনফর্মাল। তারপর আপনার বাটটাও ইনফর্মাল। তারপরে স্টাফ, হ্যাঁ, স্টাফও এটা আমরা ইনফর্মাল। রিডিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবো। কি এই ওয়ার্ডগুলো আমরা হচ্ছে রিটেনিং মানে ইউজ করতে পারবো, কিসে? ইনফর্মাল ওয়ার্ডগুলো ইনফর্মাল ওয়ার্ড আইএলস টেস্টে ইউজই করা যাবে না। ইউজ করা যাবে না। আর লিসনিং আর রিডিং এ তো আপনার লিসনিং এ তো ধরেন অডিও ট্র্যাকে যেটা বলা আছে ওখান থেকে আনসার দিতে হবে। রিডিং এ তো প্যাসেজে যেটা আছে ওখান থেকে আনসার। তো এখানে এগুলো লাগতেছে না, এগুলো ইউজুয়ালি লাগতেছে আপনার স্পিকিং এ আর রাইটিং। সো স্পিকিং আর রাইটিং এ আমরা ইনফর্মাল ওয়ার্ড যেন ইউজ না করি এটা খেয়াল রাখতে হবে। আর জানতে হবে কোন ওয়ার্ডগুলো ইনফর্মাল। যেমন আপনারা কমন আমি 3টা বললাম, বাট, ইয়া, স্টাফ, এগুলো মানুষজন ইউজ করে, এগুলো ইনফর্মাল। সো আর কন্ট্রাকশনস ইউজ করতে পারবো না, যেমন ক্যান্ট, ওয়ন্ট, হ্যাভেন্ট, উডেন্ট। মানে সংক্ষেপে আমরা ক্যান্ট বলি না, ক্যান নট বলতে হবে, উড নট বলতে হবে, হ্যাভ নট, উইল নট।
আমরা শর্ট ফর্ম ইউজ করতে সব পারবো না। ফর্ম ইউজ করতে পারবো না। রাইটিং এ না, স্পিকিং এ। জি। সো এটা মোটামুটি রাইটিং কভার হইল, বেসিক ইনফরমেশন। এখন আমরা স্পিকিংটাই বাকি আছে, স্পিকিং আমরা মুভ করি। সো স্পিকিং 3টা পার্টে হয়, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। সো পার্ট 1টা হলো ইন্ট্রোডাকশন এন্ড ইন্টারভিউ। হ্যাঁ, 4 থেকে 5 মিনিট হয়, যদি আপনি ঠিক মতো আনসার দিতে পারেন। সো মানে জিনিসটা কি, স্পিকিংয়ে কোনো ফিক্সড টাইম নেই। আপনার টেস্ট যদি ভালো হয় তাহলে স্পিকিং দেখা যায় যে 14-15 মিনিট হয় ফুল টেস্ট। আর আপনার যদি এক্সামটা অত ভালো না হয় তাহলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ধরেন ইন্টারভিউ আপনার বলবে ইয়েস ইউর এক্সাম ইজ ওভার, মানে আপনার ধরেন একটা দুটো কোয়েশ্চেন করছে, আপনি ঠিক মতো আনসার করতে পারতেছেন না বা থাইমা গেছেন, বা আপনার জিজ্ঞেস করছে একটা আনসার করতেছেন আরেকটা, ওরকম টাইমে ইন্টারভিউ বুঝতে পারে যে আপনার হচ্ছে না, তখন সে ইন্টারভিউটা আগে আগে শেষ করে দেয় বা স্পিকিং টেস্টটা আগে আগে শেষ করে দেয়। আর আপনার যদি দেখেন যে মানে ভালোই হতেছে, সে আরও অনেক প্রশ্ন করতেছে, আরও ঘুরায় পেঁচায় প্রশ্ন করতেছে, অনেকক্ষণ ধরে হইতেছে, মানে আপনার স্পিকিং টেস্টটা ভালো হইতেছে, সে আপনার কোয়েশ্চেন করছে, আপনি আনসার দিতে পারতেছেন, আর একটু হার্ড কোয়েশ্চেন করে দেখতেছে পারতেছেন নাকি আনসার দিতে পারতেছেন, আরও হার্ড করতেছে, এবং সে মজা পেতেছে। কারণ এসব টেস্টে দেখা যায় অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয় ঠিকমতো। বাংলা, আমরা তো বাংলাদেশের স্টুডেন্টরা জানে একটু ইংলিশে উইক, ঠিকমতো কেউ আনসার করতে পারে না। সো কেউ যদি একটু আনসার করতে পারে তারাও খুশি হয়, তারাও আর একটু কথা বলে। মানে আপনি এই টেস্টটা একটু স্পিকিংটা অনেক ইম্পর্টেন্ট, কারণ স্পিকিং ঠিকমতো করলে মার্ক খুব ভালো উঠানো যায়। তো এটা কোনো একটা আড্ডা দেওয়া বা একটা কনভারসেশন করতেছি, কারোর সাথে জি। কথা বলতেছি, এরকম মনে করতে হবে। সো আপনার একটু স্মাইলিং থাকতে হবে, একটু সোজা বসবেন, হাতগুলো সবসময় স্পিকিং টেস্টে ভিজিবল থাকতে হবে টেবিলের উপরে। হ্যাঁ, আর একটু সিনসিয়ারভাবে আনসার দিতে হবে, সুন্দর করে আনসার দিতে হবে। আর উ, হুম এরকম আওয়াজ করা যাবে না। হ্যাঁ, আর আপনি ধরুন কথা বলতে পারতেছেন না, ওখানে থেমে গেলেন, কথা বলতে যায় ভুল করার দরকার নেই বেশি। সো পার্ট 1টা কি, ইন্ট্রোডাকশন এন্ড ইন্টারভিউ। সো এই পার্টটা অনেকে ইজি মনে করে, কারণ কি এটা আপনার পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে, বা যে কোয়েশ্চেনগুলো আপনি অলরেডি ফেমিলিয়ার, যেগুলো আপনি অলরেডি জানেন। হ্যাঁ, ওই প্রশ্নগুলো এখানে করতেছে। আমরা যখন স্পিকিং প্র্যাকটিস করবো আপনি আস্তে আস্তে দেখতে পাবেন যে পার্ট 1টা আসলে এগুলোর আনসার আপনার কাছে অলরেডি আছে। সো একটু কথা বলতে পারলে এইগুলো আনসার করা কোনো বড় বিষয় না। আর এটাই পার্ট 1, বেসিক্যালি আপনার পার্সোনাল ফ্যামিলিয়ার কোয়েশ্চেন করা হতেছে, একটা ইন্ট্রোডাকশন ইন্টারভিউ টাইপের। ইন্টারভিউর আপনার একটু মানে জানতেছে, সে যে কোনো একটা টপিক, আপনার পার্সোনাল যে কোনো একটা টপিকে কোয়েশ্চেন করতেছে। আর পার্ট 2, লং টার্ম। সো এই পার্টটা অনেকে একটু চ্যালেঞ্জিং, একটু নার্ভাস হয়। সো এই পার্টটা আপনাকে ধরুন একটা কাগজ দিবে, হ্যাঁ, ওই কাগজের ভিতরে টপিক লেখা থাকবে, আর 4টা বা 3টা এরকম কিছু বুলেট পয়েন্টস থাকবে বা প্রম্পটস থাকবে। সো এটা আপনার 1 মিনিট টাইম দিবে প্রিপারেশন নেওয়ার জন্য। তো 1 মিনিট টাইমটা খুবই ইম্পর্টেন্ট। ওই টাইমে আপনি ধরুন একটা পেপার থাকবে, ওখানে একটু কী কী বলবেন একটু চিন্তা করে স্ট্রাকচার করে নোটস নেবেন। হ্যাঁ, সো 2 মিনিট আপনার টানা কথা বলতে হবে, 1 থেকে 2 মিনিট। সো 1 থেকে 2 মিনিট বলতেছে কেন, আপনি যখন পারতেছেন না তখন 1 মিনিটই কথা বলেন, কারণ পারতেছেন না কথা বলতে, যে আপনার ভুল করলে তো মার্ক কাটা যেতেছে। আর আপনি 2 মিনিট কথা বলাটা হলো রেকমেন্ডেড, 2 মিনিট টানা কথা বলতে হবে। সো যে টপিক দিব ওই টপিকের উপরে আপনি টপিক চেঞ্জ করতে পারবেন না। ওই টপিকে এখন ওই টপিক সম্পর্কে আপনার জানলে ভালো, আপনার নলেজ থাকলে ভালো। আর যদি না জানেন, আনফ্যামিলিয়ার হয় এটা সম্পর্কে কথা বলাটা, তখন চ্যালেঞ্জিং হয়। সো আমরা যতই কোর্সে আগাবো আমি আপনাকে মানে এটাও ট্রেন করবো যে কীভাবে মানে একটা আনফ্যামিলিয়ার টপিক পড়লো যেটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, এটা নিয়ে আপনি কীভাবে কথা বলবেন আর কি, এটা নিয়ে আপনাকে ট্রেন করা হবে। সো এটাই চ্যালেঞ্জিং পার্ট, পার্ট 2তে, যে টপিকটা কি কমন পড়ে নাকি পড়ে না। সেকেন্ড, কমন মানে মুখস্থ এখানে আনসার দেওয়ার কিছুই নেই, মানে এমন একটা প্রশ্ন করলো যেটা সম্পর্কে আপনার আইডিয়া আছে, তাহলে কথা বলা সহজ। আর এমন একটা প্রশ্ন করলো যেটা সম্পর্কে আপনার আইডিয়া নাই, ওটা নিয়ে কথা বলা হার্ড। তো এখানে এমন না যে আপনি এক ধরনের একদম সত্য কথা বলতে হবে, এটা লাইট ডিটেক্টর টেস্ট না। এটা আপনার স্পিকিং করতে পারেন নাকি সার্টেন টপিকের উপরে 2 মিনিট ধরে, এটাই দেখা হচ্ছে। তো আপনি সেটা বানায় বলতে পারেন বা মিথ্যা বলতে পারেন, কিন্তু মেক শিওর যেটা নিয়ে কথা বলতেছেন ওটা নিয়ে আপনাকে যদি প্রশ্ন করে আপনি আনসার দিতে পারেন। কারণ পার্ট 3 হলো
ফলো আপ টু পার্ট টু, মানে আপনি যে পার্ট টুতে এতক্ষণ কথা বললেন এই টপিকের উপরে বা ডিরেক্ট আপনি যা কথা বলছেন ওটার উপর আপনাকে ফলো আপ কোয়েশ্চেন করা হবে ওই রিলেটেড, এমনকি আপনি যেটা বলছেন সেই রিলেটেডও হতে পারে। এবার আপনি জিজ্ঞেস করলো আপনার ফেভারিট অ্যাক্টরের নিয়ে কথা বলতে পার্ট টুতে, আপনি কথা বললেন যে টম ক্রুজ আমার ফেভারিট অ্যাক্টর, তো আপনার যদি কোয়েশ্চেন করা আছে ওর পার্টি কবে বা ওর কয়েকটা মুভির নাম বলেন, আপনার বলতে পারলেন না, তাহলে কি হলো, তাহলে তো হলো না। সো এমন একটা কিছু নিয়ে কথা বলা ট্রাই করবেন যেটা নিয়ে আপনারা প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারেন। সত্য বলেন মিথ্যা বলেন বানায় বলেন এটা ম্যাটার করে না, 2 মিনিট কথা বলতে পারলেই হলো, এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন করে আনসার দিতে পারলেই হলো। তো এটা হলো পার্ট টু। হ্যাঁ, আর পার্ট থ্রিটা হলো ডিসকাশন, মানে এখানে যে ওই পার্ট টু রিলেটেড ফলো আপ কোয়েশ্চেন্স থাকবে, এখানে আপনি আপনার অ্যাবস্ট্রাক্ট ওপিনিয়ন দিতে পারবেন। হ্যাঁ, এটাতে আপনি একটু মানে এখানে আপনি একটু আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ ভোকাবুলারি শো করতে পারবেন, কারণ পার্ট ওয়ান কোয়েশ্চেনটা আমি শর্ট আর ব্রিফভাবে আনসার দেওয়ার ট্রাই করব। মানে একটা কোয়েশ্চেন করতে এত বড় আনসার না, খুব শর্ট অ্যান্ড ব্রিফ যেটা জানতে চাইছে ইনফরমেশনগুলো দিয়ে শর্ট অ্যান্ড ব্রিফভাবে আনসার করার ট্রাই করবো। কিন্তু পার্ট থ্রিতে আমি একটু এক্সাম্পল দিতে পারি, রিজন দিতে পারি, আমার ওপিনিয়ন দিতে পারি, কারণ কোয়েশ্চেনগুলোই এরকম, ওগুলো আনসার দিতে গেলে আপনি একটু বেশি বলা লাগবে, আপনি একটু এক্সপ্লেইন করা লাগবে। সো পার্ট 3তে ওখানে আমি আমার স্পিকিং রেঞ্জটা দেখাতে পারি, আমার গ্রামাটিক্যাল রেঞ্জ, আমার ভোকাবুলারি রেঞ্জ, এগুলো আমি শো করতে পারি। হ্যাঁ, আমি ওখানে এক্সাম্পলস দেবো, রিজন দিব। হ্যাঁ, আমার ওপিনিয়নটা কেন, আমি কি ওপিনিয়ন দিলাম সেটা নিয়ে আমি একটু এলোবোরেটভাবে আমি আনসার এগুলো দিতে পারবো। সো এটাই হলো আপনার স্পিকিং টেস্ট। সো কমন টপিক কী কী থাকে এটা হলো কথা। সো কমন টপিক থাকে ধরেন স্পিকিংয়ের মধ্যে অনেক টপিকই হইতে পারে। মোস্ট কমন যেটা আমি আপনাকে একটা মানে স্পিকিং ক্লাস যখন হবে স্যাম্পল কোয়েশ্চেন লিস্ট দিব, ওখানে সব টপিক আছে, সব রকম কোয়েশ্চেন আছে যা একটা মানুষের আইএলটিএস টেস্টে জিজ্ঞেস করা যায়। সো আপনার মানে টেস্টে আনকমন কিছু আসবে না আশা করি। মানে পার্ট ওয়ান আর পার্ট 3 কথা বলতেছি, পার্ট 2টা আমি যতটুকু সম্ভব আপনাকে ট্রেন করবো, কিন্তু র্যান্ডম যে কোনো টপিক আসতে পারে, তো ওইটার কোনো গ্যারান্টি নাই। সো কমন টপিক বলতে গেলে ওয়ার্ক রিলেটেড, স্টাডি রিলেটেড, তারপরে হোম টাউন বা হোম অ্যাকোমোডেশন বা হবি, ফ্রি টাইমে কী করেন, বা ফুড, ওয়েদার, এগুলোই আপনার সব থেকে কমন টপিক স্পিকিংয়ে। এছাড়া অনেক টপিক আছে যেমন মুভিজ, মিউজিক, শপিং, তারপর আরও অনেক আছে, অনেক টাইপের টপিক আছে যেগুলো স্যাম্পল কোয়েশ্চেন লিস্টে সবই ইনক্লুড করা আছে। বা কালার বা ক্লোথস, অনেক টাইপের টপিক আছে, ওগুলো আমরা সবই স্পিকিং সেশনে আস্তে আস্তে কাভার করব। সো এটাই হলো বেসিক, একদম বেসিক ইনফরমেশন আপনার, মানে ওভারঅল সব কিছু সম্পর্কে বেসিক একদম ইনফরমেশন। সো এটাই আজকের ক্লাসের মেইন ডিসকাশন ছিল। সো মানে আমি জাস্ট বলতে চাই ফিউ থিংস যেটা আমি রিমাইন্ডার প্রত্যেক স্টুডেন্টের একটা রিমাইন্ডার দিই যে আমরা মানে কেন এত কষ্ট করে ইংলিশ শিখবো, মানে আমাদের কী দরকার এত প্যারা নেওয়া। হ্যাঁ, সো এটা আপনার বুঝতে হবে যে ইংলিশ শেখাটা খুবই ম্যান্ডেটরি হয়ে গেছে এখন। আপনি জব করতে যান ওখানেও লাগতেছে, বা বাইরে যান ওখানেও হ্যাঁ, লাগতেছে, বা আপনার মানে ডেইলি লাইফে এটা একটা ইম্পর্ট্যান্ট একটা স্কিল যেটা আমাদের প্রয়োজন। আমরা হয়তো বা নিজেদের কাছে প্রমাণ করতে চাই যে না আমরা ইংলিশে কথা বলতে পারি, বা আমরা কারো কখনো কথা বলতে দেখছি আমাদের মনে হচ্ছে আমি যদি পারতাম, নাহলে হয়তো আমি আমার বাবা মাকে প্রাউড বানাতে চাই যে না আমি ইংলিশ কথা বলতে পারি, বা বাইরে যাওয়ার জন্য লাইফ চেঞ্জ করা যেতেছে ইংলিশকে। যেমন আপনি যদি ইংলিশে একটা ভালো আইএলটিএস স্কোর পান, আপনি অ্যাজ এ ইংলিশ টিচারও জব করতে পারবেন, প্লাস আপনি তো বাইরে অ্যাপ্লাই নিয়ে কোনো প্রবলেম হইতেছে না। আর ইংলিশ আপনার ভালো পারলে দেখা যায় যে ইউটিউব বিভিন্ন জায়গায় অনেক রকম টিউটোরিয়ালও থাকে, যেগুলো সব ভালো টিউটোরিয়াল বা জিনিসটা সব ইংলিশেই থাকে, সেগুলো আপনি কনজিউম করতে পারতেছেন। হ্যাঁ, তারপর আপনি মুভি, সিরিজ, নিউজ পেপার বিভিন্ন কিছু আপনি দেখতে পারতেছেন, পড়তে পারতেছেন, পুরো ওয়ার্ল্ডের সাথে আপনি ইন্টারাক্ট করতে পারতেছেন, আপনি বাইরের কান্ট্রি একটা লোকের সাথে কমিউনিকেট করতে পারতেছেন। সো ইংলিশের মানে বেনিফিটের কোনো শেষ নেই। সো এই কারণগুলোর জন্যই আমরা ইংলিশে এত টাইম দিই শিখবো। আর আপনি যেহেতু বাইরে যেতে চাইতেছেন, তো আপনি ইংলিশটা পারলেই আপনি বাইরে চলে যেতে পারতেছেন, আপনার কোনো প্রবলেম নেই। হ্যাঁ। So,
আপনার স্পাউস নিয়ে ইউরোপ চাইতে পারতেছেন, ওদের একটাই রিকোয়ারমেন্ট যে আপনার আইএলটিএস এর 6 বা 6.5 দরকার। সো ইংলিশ কেন শিখবেন? কারণ আপনার লাইফ চেঞ্জ হইতেছে এটা শেখার জন্য। সো এটাই অনেক বড় একটা মোটিভেশন। সো ইংলিশ শিখতে গেলে আপনার কি করতে হবে? অ্যাকচুয়ালি আপনি নিজের একটু চেঞ্জ করতে হবে। আপনি এতদিন যা করছেন, হ্যাঁ, ওগুলোর কারণেই আপনি এখন যে অবস্থা আছেন সেই অবস্থায়। সো আপনার নিজের এভরিডে যে রুটিন, হ্যাবিট, এগুলো একটু চেঞ্জ করা লাগবে। আপনি ধরেন সবসময় বাংলা কন্টেন্ট দেখছেন ইউটিউবে, বাংলা কন্টেন্ট কনজিউম করছেন, যেটা হয়তো আপনার আমি বলবো একটু ইংলিশ কন্টেন্ট কনজিউম করতে, বা আপনি হয়তো এতদিন বাংলা মুভি, হিন্দি মুভি দেখছেন, আপনার বলবো আমি ইংলিশ মুভি দেখতে, বা পডকাস্ট দেখছেন বাংলা, আমি বলবো ইংলিশ পডকাস্ট দেখতে। সো আপনি এইভাবে করে, বা আপনার এতদিন বাংলা বই পড়ছেন, আপনার বলবো ইংলিশ বই পড়তে। সো আপনি এতদিন যা যা করছেন ওগুলো চেঞ্জ করে আমি নতুন কিছু হ্যাবিট আপনাকে দিব, যেগুলো আপনি এভরিডে করলে আপনি দেখা যেতেছে যে 1 থেকে 2 মাসের মধ্যে আপনি ইংলিশে অনেক এক্সপার্ট হয়ে যাবেন। কেন 2 মাস লাগতেছে? কারণ আপনার আমি এবিসিডি থেকে শিখাইতেছি না, আপনি অলরেডি ওগুলো শিখে আসছেন। আপনি যেহেতু এখন ইউনিভার্সিটিতে পড়তেছেন, আপনি অলরেডি 10-20 বছর ইংলিশ নিয়ে পড়ালেখা করছেন। জাস্ট আপনার, হ্যাঁ, আর আমাদের হচ্ছে বিএসসি টা পুরোটাই ইংলিশ মিডিয়াম। তো আপনি আমাদের তো আপনার সবকিছু ইংলিশের সাথে ইংলিশে। একটা টাচ আগে থেকে আসছে। সো এই কারণে আপনার 1.5-2 মাস সময় লাগবে এক্সপার্ট হতে। আপনার প্রবলেমগুলো কি হতে পারে? অথবা আপনার গ্রামাটিক্যাল প্রবলেম হয়, হ্যাঁ, গ্রামাটিক্যাল কিছু ভুল হয়, বা আপনার হয়তো বা ভোকাবুলারি একটু কম, আর একটু কিছু ওয়ার্ডস লাগবে, বা এমন হতে পারে যে আপনার কনফিডেন্স দরকার, হ্যাঁ, অনেকে নার্ভাস হয়, কনফিডেন্স দরকার, হ্যাঁ, বা আপনি হয়তো বা মানে ইংলিশ শিখছেন কিন্তু কখনো রেগুলার কারোর সাথে কথা বলে নেবে, প্র্যাকটিস করে নেই, জিনিসটা থেকে একটু দূরে আছেন। সো আমি ওই জিনিসগুলোই আপনার ফিক্স করবো। তো আপনার ইংলিশে এক্সপার্ট হতে হলে আপনার নিজের চেঞ্জ করতে হবে, নিজের একটু চেঞ্জ করতে হবে, আর কিছুই না। আপনি অলরেডি ইংলিশে স্টাডি করেন, এত বছর পড়ছেন, তো জিনিসটা আপনার ভিতরেই আছে। এটা জাস্ট গুছায় কীভাবে অর্গানাইজভাবে সুন্দরভাবে প্রেজেন্টেবল করা যায়, এটাই আমি হেল্প করবো। আর আপনার কীভাবে গ্রামার মিস্টেক্স না হয়। সো আমি নেক্সট ক্লাসে আপনার একটু প্রিপেয়ার থাকেন। আপনার একটা স্পিকিং মক নিব, 10-15 মিনিট লাগবে। ওখান থেকে আমি বুঝতে পারবো যে আপনার ধরেন কী কী প্রবলেম আছে, ওই অনুসারে আপনাকে আমি গাইড করবো। আপনি যদি দেখি আপনার অনেক গ্রামাটিক্যাল প্রবলেম হতেছে, তাহলে আমি আপনার এক্সট্রা গ্রামার ক্লাসেস দিব। আর যদি দেখি যে আপনার গ্রামাটিক্যাল প্রবলেম ঠিক আছে, আপনার হয়তো বা মানে খুব সিম্পল ইংলিশে কথা বলেন, অত মানে ওয়ার্ড জানেন না, আপনার ভোকাবুলারি কম, তখন আপনার ওই ভোকাবুলারি বাড়বে, ওরকম ট্রেনিং দিব। আর আপনার ওইভাবে আমি গাইড করবো, অ্যাডভাইস দিব, যেন আপনার মানে অ্যাটলিস্ট 1.5-2 মাসের মধ্যে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যায়। আর মানে এটা ইম্পসিবল কিছু না। আমার অনেক স্টুডেন্ট আছে যারা ইংলিশে এক লাইনও কথা বলতে পারতো না, 1.5-2 মাস ক্লাস করার পর আমার সাথে অনলাইনে এখন ওরা ফ্লুয়েন্ট, ওরা ক্লাস করতেছে, ইভেন ইউকেও যেতে পারতেছে। ইভেন এমন স্টুডেন্ট আছে যে এখন ইংলিশ টিচার হয়ে গেছে। তো এটা মানে জাস্ট নিজের একটু চেঞ্জ করছে, আমি যা যা বলছি ওগুলোও করছে, ওর এভরিডে লাইফে রেজাল্ট পাইছে। সো আপনার একটা লাইফটা আপনি একটু ডিজাইন করতে হবে। আপনার গোলটা চিন্তা করতে হবে যে আমার গোলটা কি। আমার গোল বাইরে যাওয়া, আমার গোল ইংলিশ শেখা। ইংলিশ না শিখলে আমি বাইরে যেতে পারতেছি না। সো আপনার গোল সেট আপ করতে হবে ফার্স্টে, যে আমার লক্ষ্যটা কি, আমি কোন দিকে আগাইতেছি। হ্যাঁ, এটা সেট আপ করার পর আপনি কী করতে হবে? ডিজাইন করতে হবে আপনার রুটিন, মানে ডেইলি আপনার প্রতিদিন জিনিসটা সময় দিতে হবে। কারণ কি, আপনি ধরুন আজকে ক্লাস করলেন, অনলাইন যেহেতু, অনলাইনে স্টুডেন্ট ম্যাক্সিমাম একটু এরকম কেয়ারলেস হয়, একদিন করে আবার 5 দিন পর আসে, আচ্ছা, আমি আবার রেগুলার ক্লাসে। ক্লাস রেগুলারই করবো ইনশাল্লাহ। সো রেগুলার ক্লাসও করতে হবে, ক্লাসের পাশাপাশি আপনার নিজের বসতে হবে এটা নিয়ে। হ্যাঁ, সো এই কারণে আপনি যেটা বলতেছেন, আপনার ডিজাইন করতে হবে। কি ডিজাইন করতে হবে? আপনার একটা রুটিন বানাতে হবে। হ্যাঁ, আপনার রুটিন বানাইতে হবে, রুটিনটা বানায় আমার সাথে শেয়ার করতে হবে। ওই রুটিনটা আমরা 1 সপ্তাহ ফলো করব। ওটা থেকে যদি আউটপুট ভালো আসে, ওই রুটিনটা থাকলো, নাহলে আমরা একটু চেঞ্জ আনবো, একটু অ্যাডজাস্ট করবো রুটিনটা। হ্যাঁ, সো মানে লাইফ অনেক মিস্টেরিয়াস। আপনি যে জিনিসটা সময় দেবেন ওইটা আস্তে আস্তে আপনি ভুলে যাবেন। এইভাবেই লাইফ ডিজাইন করা। তো আপনি যদি একটা কনসিস্টেন্সি থাকে, কনসিস্টেন্সি মানে আপনি জিনিসটা পারেন না পারেন, প্রতিদিন এটাতে বসতেছেন, এটা সময় দিতেছেন, একটা টাইমে এটা রেজাল্ট আপনি ঠিকই পাবেন। সো আমরা কেন শিখতেছি? আরেক শর্টকাটে বললে আমরা রেসপেক্টের জন্য, হ্যাঁ, বা আমরা পারি জিনিসটা ফিল করতে চাই, বা ফ্যামিলি রিজন, বা বাইরে যেতে চান, এগুলো মেইন ফোকাসে থাকবে। এই কারণে আমাদের গোল সেট, আমরা ইংলিশ শিখবো, আমরা আইএলটিএস শিখবো, আমরা বাইরে যাব, আর আমরা একটা রুটিন ডিজাইন করব। হ্যাঁ, একটা রুটিন ডিজাইন করব।
আর এটা আপনার মাথায় রাখতে হবে যে মানে আমার দোষ দিয়ে লাভ নেই, বা প্রশ্ন কঠিন হয়েছে, আইএলটিএস পরীক্ষা দিতে গেছি, আমি অসুস্থ ছিলাম, বা এরে ওরে দোষ দিয়ে লাভ নেই, এভেনচুয়ালি আপনার নিজের উপরে সব কিছু। তো এটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি যদি সময় দেন, আপনি যদি এটা করেন, আপনার কাউরে দোষ দিতে হবে না, আপনার মার্ক আপনার থাকবেই। হুম। সো এটাই, মেক প্ল্যান, ওয়ার্ক টুয়ার্ড ইউর গোল। এটা আর পিপল মানে মানুষজন ফেল করে কারণ ওদের কোনো প্ল্যান থাকে না, ওদের কোনো রুটিন থাকে না, গোল থাকে না। সো এটা নিয়ে আমরা কালকে, আপনি আজকে চিন্তা করে একটা মানে কিভাবে স্টাডি করবেন ইংলিশ, আপনি নিজ থেকে একটা প্ল্যান তৈরি করে, একটা স্ট্রাকচার তৈরি করে, কতটুকু সময় দেবেন, কী দেবেন, এটা আমার সাথে কালকে কিভাবে আপনি স্টাডি করবেন শেয়ার করবেন। আমি পরে দেখবো আপনার প্ল্যানটা, পরে আমি ধরুন একটু অ্যাডজাস্ট করা লাগলে করলাম, আমরা এক সপ্তাহ ভাবে ফলো করে দেখবো কেমন রেজাল্ট হয়। আর আমি যে যে ইনস্ট্রাকশনগুলো দিব ওগুলো আপনি মানে করবেন। আর আমার যে কোনো কোয়েশ্চেন দরকার আপনার কোয়েশ্চেন করবেন, আমি অলওয়েজ আছি। হ্যাঁ, সকাল 10টা থেকে 6টা পর্যন্ত আমি অ্যাভেলেবল। ইভেন এর পরেও আমাদের মেসেজ করলে আপনার হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই দেবো, কিন্তু অলওয়েজ আমি অ্যাভেলেবল 10টা থেকে 6টা, শুক্রবার বাদে। আপনার যে কোনো প্রশ্ন আপনি আমাকে করবেন, ইংলিশ রিলেটেড এনি হেল্প আপনি আমার কাছে আসবেন। তো কখনো মানে কিছু জিজ্ঞেস করতে চান কিন্তু লজ্জা পায় জিজ্ঞেস করতেছেন না, এরকম যেন না হয়। হ্যাঁ, আর আপনি গিভ আপ করবেন না, মানে যতই হার্ড লাগে জিনিসটা, আপনি গিভ আপ করবেন না। আপনি জাস্ট 1.5 মাস আমি যা যা বলি এগুলো আপনি জাস্ট করবেন। হ্যাঁ, আর এর মধ্যে দিয়ে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কেন আপনার ইমপ্রুভ হতেছে না, বা কি সমস্যাটা হতেছে, কোন জায়গায় আপনার ভুলটা হইতেছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করার ট্রাই করব। সো এটাই ওভারঅল, মানে আজকে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস যেহেতু আজকে জি এখানে। স্যার। সো আপনি মানে রেগুলার কোন টাইমটা ফ্রি থাকেন ক্লাসের জন্য, কোন টাইমটা ফ্রি থাকে? স্যার রেগুলার টাইম ফ্রি বলতে আমার ইন্টার্নশিপ শুরু হয়েছে তো আজকে থেকে, হুম, যার জন্য গতকালকে আপনি হয়তো এসএমএস দিয়েছিলেন, আমি হুম। কাজের জন্য বাইরে ছিলাম, মানে ফোন আচ্ছা আচ্ছা আচ্ছা। ওভাবে ধরতে পারিনি। এখন স্যার আমার হচ্ছে ডিউটিটা রোস্টার করা থাকে, হুম, যেমন আজকে আমার মর্নিং ডিউটি ছিল সকাল 8টা থেকে 2টা অবধি। আচ্ছা এরপরে সারা বিকাল রাত আমি ফ্রি। আচ্ছা এরপরে এখন পর্যন্ত কালকে রোস্টারটা আমি হাতে পাইনি, কালকে আচ্ছা যদি আমার মর্নিং ডিউটি হয় তো তাহলে আমি সারা রাত বিকাল ফ্রি। আর যদি মর্নিং ডিউটি না হয়, যদি ইভিনিং হয় তাহলে তো আমি সকাল টাইম ফ্রি। স্যার আমি হচ্ছে আমার রোস্টার অনুসারে আপনাকে আর কি স্যার জানাই দিব হ্যাঁ, আমার যে একটু আপডেট দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ মানে ইউজুয়ালি আমি তো, সবাই তো ধরেন সপ্তাহে 2 দিন ক্লাস করে বা 3 দিন, কিন্তু আমি আপনার জন্য মানে আমি, আপনি যদি বলেন আমি সপ্তাহে 5 দিনে আপনার ক্লাস নেব, কোনো প্রবলেম নেই। বুঝতে জি পারছেন? স্যার। তো জি স্যার। আপনি ওইভাবে আমার করেন, আমি সবসময় অ্যাভেলেবল। আপনি একদিন আগে আমার একটু আপনার রোস্টারটা কখন জানাই দেন, আমি আপনার স্যার, ক্লাস আমি কখন আপনাকে নিতে পারবো একদিন আগে জানাই দেন। ইনফর্ম করব। তো কালকেরটা আপনি কখন জানাবেন? আর কালকে তো স্যার আমি হচ্ছে আপনাকে সন্ধ্যার পরে বা রাতে, এখন অব্দি হ্যাঁ আমার হ্যাঁ, হাতে রোস্টার আসে নাই। পারফেক্ট। আপনি তাহলে আমার সন্ধ্যার পরে জানাই দিন, আমি কয়টার সময় ক্লাসটা নিব আমি আপনাকে জানাই দিলাম। জি স্যার। সো আমি এটাই। আপনাকে ফ্রি টাইম জানাবো। কারণ আমার হচ্ছে এই একটু ঝামেলা, এই জন্য আর কি। হয়তো সকালে বিকেলে বা রাতে, অনেক সময় আছে আমি রাতে ব্যস্ত থাকবো, নাইট ডিউটি থাকবে, দিনে মানে সারাদিনই ফ্রি থাকবো, এরকম আর কি। সো এটাই, মানে যা যা বলছি মাথায় থাকবে তো। স্যার এটা নিজের লাইফটা একটা ধরুন বাগানের মতো চিন্তা এই করবেন, ভালো ভালো আমরা বীজ লাগালে ভালো ফল পাবো, টেক কেয়ার করবো এভাবে। সো আপনি কখনো ভাববেন আপনাদের হবে না, পারবেন না, হবে, সবই সম্ভব। চিন্তা করবেন যে হ্যাঁ 1.5 মাস পরে আমি পরীক্ষা দেওয়ার জন্য রেডি হব, জানুয়ারির মধ্যে আমি বাইরে যেতে পারবো। পজিটিভ ভাববেন। হ্যাঁ, তাহলে আমরা কালকে থেকে বসি, সিরিয়াসলি ক্লাসগুলো শুরু করে দিই। আপনি জি ক্লাসগুলো স্যার, আমাকে পারফেক্টলি একদম মানে জানাই দেন। প্রতিদিনই আমি পড়াশোনা করবো, প্লাস আপনাকেও করবো দেখি। হ্যাঁ, আমরা সব বাট আমাকে আল্লাহ জানাবেন, আপনার ভরসা। কই কি হইতেছে না হইতেছে, কখন কি, সব আমাকে হ্যাঁ জানাবেন। যে কোনো প্রশ্ন আমাকে করবেন ইংলিশ রিলেটেড আর এনিথিং রিলেটেড। আপনি আমার মানে একটা কম্পেনিয়নের মতো চিন্তা করেন, টিচারের মতো না। মানে আমি আছি হেল্পের জন্য, যা আপনার হেল্প লাগে। ফ্রাইডে বাদে আমি অলওয়েজ অ্যাভেলেবল, আমার নোট দিলে আপনি পাবেন। ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো এখানে আমরা শেষ করি ইন্ট্রোডাকশন ক্লাস। কালকে থেকে আমরা লেকচারে ঢুকে যাব। আচ্ছা স্যার, থ্যাংক ইউ ওকে, স্যার। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।